হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আর যারা এএনএম জিএনএম নার্সিংয়ের পরীক্ষা দিতে চলেছ 2024-এ, তাদের জন্য সুখবর, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আজকে এই ভিডিওতে আমরা জেনে নেব সেই সংক্রান্ত বিশদ তথ্য। অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে 21 তারিখ থেকে 21শে মার্চ আর চলবে 21শে এপ্রিল পর্যন্ত। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে তোমার কারেকশন পিরিয়ড ওপেন হবে, সেটা 23শে এপ্রিল থেকে চলবে 25শে এপ্রিল পর্যন্ত। পরীক্ষা হবে জুলাই মাসের 14 তারিখ। এই পরীক্ষাটার জন্য অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 5 তারিখ থেকে 14 তারিখ বেলা 12টা পর্যন্ত। রেজাল্ট পাবলিশ কবে হবে সেটা পরবর্তীকালে জানানো হবে। অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইন মাধ্যমেই করা যাবে, কোনো প্রিন্ট ফরম্যাটে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম পাবে না। তুমি এই দুটো ওয়েবসাইটের যে কোনো একটা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাথায় রাখবে, অনলি এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অ্যাপ্লিকেশন করবে, আদার কোনো ওয়েবসাইট থেকে করবে না। একবার অ্যাপ্লিকেশন করা হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু ট্রাই করবে না। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন করলে কিন্তু দুটো অ্যাপ্লিকেশনই ক্যান্সেল হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে বসার আগে অবশ্যই তোমার কাছে যেন একটা ভ্যালিড ফোন নাম্বার থাকে এবং একটা ভ্যালিড ইমেল আইডি থাকে। এই ফোন নাম্বার আর ইমেল আইডি তোমার ভর্তির প্রসেস অবধি সবসময় কাছে রাখতে হবে। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। রেজিস্ট্রেশন করার পরে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, স্থানীয় এলাকা এবং ডেট অফ বার্থ, এই কটা জিনিস কিন্তু তুমি কারেকশন উইন্ডোতে কারেক্ট করতে পারবে না। তাই এই জিনিসগুলো অবশ্যই খুব ভালো করে দেখে শুনে ফিল আপ করবে, কারণ কারেকশন পিরিয়ড ওপেন হলেও এইগুলো কিন্তু তুমি কারেক্ট করতে পারবে না। তোমার অ্যাপ্লিকেশন নাম্বার কারোর সাথে শেয়ার করবে না। অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, এটা কাউকে দেবে না, নিজের কাছে সযত্নে রেখে দেবে। তোমাকে একটা ফটোগ্রাফ আর তোমার সিগনেচার আপলোড করতে হবে। আমি অবশ্যই এই ভিডিওতে মেনশন করে দেবো যে কিভাবে তুমি আপলোড করবে, ভিডিওটা শেষ অবধি দেখবে। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, এই দুটোতে কিন্তু ভুল করবে না। যদি বাই চান্স তোমার ভুল হয় তাহলে উইদিন 1 ডে অর্থাৎ একদিনের মধ্যেই সেটাকে কারেক্ট করে নেবে। মাথায় রাখবে, এই দুটো যদি ঠিকঠাক না হয় তোমার কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হবে না। অ্যাডমিট কার্ড উইল নট বি ইস্যুড। ফিস তোমাদের 400 টাকা। আর যদি তোমরা কোনো রিজার্ভ ক্যাটাগরির অর্থাৎ SC ST OBC EWS অরফ্যান ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের 300 টাকা দিতে হবে। ফিস কিন্তু রিফান্ডেবল নয়। লাস্ট ডে অবধি যদি তুমি ওয়েট করো ফি পেমেন্ট করার, তাহলে ব্যাংকের যদি পেমেন্ট ফেলিওর কোনোভাবে হয় তাহলে কিন্তু তোমার পুরো অ্যাপ্লিকেশনটাই রিজেক্ট হয়ে যাবে। 10 নাম্বারটা খুব ভালো করে দেখবে, কনফার্মেশন পেজ। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে যে কনফার্মেশন পেজ তুমি পাবে সেটা খুব ভালো করে রাখতে হবে। আর অ্যাডমিট কার্ড যেটা পরীক্ষার আগে পাবে সেটাকেও খুব যত্ন করে রাখতে হবে। এই দুটো জিনিসকে তোমার কলেজে ভর্তি অবধি কিন্তু খুব ভালো করে সেফলি রাখতে হবে। আবার বলছি, যে কোনো লেটেস্ট ইনফরমেশনের জন্য, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য এই দুটো ওয়েবসাইটের যে কোনো একটাতেই তুমি কিন্তু যাবে, বাকি অন্য কোনো ওয়েবসাইটে কিন্তু ক্লিক করবে না। এক্সাম স্কিমটা ভালো করে দেখে নাও। 14 তারিখ সানডে এক্সাম হবে, 12টা থেকে 1:30 অবধি এক্সাম হবে, অর্থাৎ পরীক্ষা হচ্ছে 1.5 ঘন্টা ধরে। পরীক্ষার কোয়েশ্চেন মাধ্যমিক স্ট্যান্ডার্ডের আসে। লাইফ সায়েন্সের সব থেকে বেশি নাম্বারের কোয়েশ্চেন আসে। 1 নাম্বারের প্রশ্ন আসে 30টা, 2 নাম্বারের প্রশ্ন আসে 10টা, টোটাল 50 নাম্বারের প্রশ্ন হয়। ফিজিক্যাল সায়েন্স থেকে আসে 1 নাম্বারের 15টা প্রশ্ন, 2 নাম্বারের 5টা প্রশ্ন। এখানে থাকে 25 নাম্বার। এই লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স ছাড়া থাকে বেসিক ইংলিশ, যেটা 15 নাম্বারের কোয়েশ্চেন থাকে, 15টা প্রশ্ন। আর থাকে বেসিক ম্যাথমেটিক্স, যেটা 10 নাম্বারের কোয়েশ্চেন থাকে, 10টা প্রশ্ন। জেনারেল নলেজ, যেটা 10 নাম্বারের প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন। আর লজিক্যাল রিজনিং, যেটা 5 নাম্বারের প্রশ্ন থাকে, 5টা প্রশ্ন। টোটাল কোয়েশ্চেন তোমাদের অ্যাটেম্প্ট করতে হয় 100টা এবং মার্কস অ্যালটেড থাকে 115। অর্থাৎ 115 নাম্বারের কোয়েশ্চেন তোমরা সলভ করবে 1.5 ঘন্টার মধ্যে। এখানে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আসে। খুব ভালো করে মাধ্যমিকের বই পড়লে এবং সাথে অন্যান্য রেফারেন্স বই পড়লে দুটোতেই তুমি ভালো নাম্বার তুলতে পারবে। প্রশ্ন প্রত্যেকটাই মাল্টিপল চয়েসের আসে। প্রশ্ন ইংলিশ এবং বাংলা উভয় ল্যাঙ্গুয়েজেই হয়। মাথায় রাখবে,
বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিং এই দুটো কিন্তু শুধুমাত্র ইংলিশে পেপার হয়, বাংলাতে হয় না। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস ক্লাস 10 স্ট্যান্ডার্ডের আসে। বেসিক ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এটা 12 স্ট্যান্ডার্ডের বলা হয়েছে, কিন্তু প্রশ্ন সোজা আসে। তোমাকে উত্তর ওএমআর শিটের মধ্যে লিখতে হবে। কারেক্ট ওয়েতে ওএমআর শিটকে ফিল করতে হবে ব্লু অথবা ব্ল্যাক কালির বল পয়েন্ট পেন দিয়ে। যদি তুমি কোনো ভুল করো তাহলে কিন্তু তোমার ওএমআর শিট ক্যান্সেল হয়ে যাবে। একবার তুমি ওএমআর শিটে কোনো দাগ দিয়ে দিলে, কোনো অ্যান্সার মার্ক করে দিলে, সেটাকে এডিট, চেঞ্জ বা মোছা বা সেটাকে চেঞ্জ করা কিন্তু যায় না। তাই খুব ভালো করে যখন পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর সলভ করবে তখন ওএমআর শিটে মার্ক করবে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নাও। অবশ্যই তোমাকে ইন্ডিয়ান হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, 10+2 অর্থাৎ ক্লাস 12 পাশ করে থাকতে হবে, বয়স তোমার 17 বছরের বেশি হতে হবে। জিএনএম এর জন্য তুমি পুরুষ এবং মহিলা উভয়ই অ্যাপ্লিকেবল, কিন্তু এএনএম করার জন্য শুধুমাত্র ফিমেলরা অ্যাপ্লিকেবল। দুটোর ক্ষেত্রেই কোনো এজ লিমিট নেই। দুটোর ক্ষেত্রেই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, অ্যাটলিস্ট 10 বছর ধরে স্থায়ী বাসিন্দা থাকতেই হবে। ভাষা হিসেবে তোমাকে বাংলা বা নেপালি লিখতে, পড়তে এবং বলতে জানতেই হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে তোমাকে 10+2 পাশ করে থাকতে হবে কোনো একটা রেকগনাইজড বোর্ড থেকে। ক্লাস 12-এ তোমাকে মিনিমাম 40% মার্কস পেতেই হবে। অর্থাৎ এখানে মাথায় রাখবে, তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না আর্টস ব্যাকগ্রাউন্ড না কমার্স ব্যাকগ্রাউন্ড সেটা ম্যাটার করছে না। তুমি 40% মার্কস যদি পাও তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ক্লাস 12-এ ইংলিশ তোমার একটা সাবজেক্ট বা বিষয় হিসেবে থাকতেই হবে। এবার এটা ভোকেশনাল স্ট্রিমের ডিটেলস দেওয়া রয়েছে। সিবিএসই বোর্ড হলে তোমাকে হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিন নিয়ে ভোকেশনাল স্ট্রিমে পড়ে থাকতে হবে। এইচএস যারা দিচ্ছ তাদের যদি ভোকেশনাল সাবজেক্ট হিসেবে হেলথ কেয়ার সায়েন্স থাকে তাহলে নিচে এই তিনটের মধ্যে যে কোনো দুটোতে, অর্থাৎ কমিউনিটি হেলথ কাউন্সিলর অথবা পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট অথবা পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড, এই তিনটের মধ্যে যে কোনো দুটোতে তোমাকে পাশ করে থাকতে হবে। এইচএসে হোম সায়েন্সের ডিসিপ্লিন নিয়ে পড়ে থাকো ভোকেশনাল সাবজেক্টে, তাহলে তোমাকে কমিউনিটি নিউট্রিশন, হসপিটাল ম্যানেজমেন্ট বা পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড নিয়ে পড়ে থাকতে হবে। মেডিকেলি তোমাকে ফিট হতে হবে। অবশ্যই মাথায় রাখবে, তুমি নার্সিং করতে যাচ্ছ, নিজে যদি অসুস্থ হও তাহলে তুমি পড়তে পারবে না বা অন্যদের সেবা শুশ্রূষা করতে পারবে না। তাই এটা রুলেই বলা আছে তোমাদেরকে মেডিকেলি ফিট থাকতে হবে। এবার দেখে নাও ফর্ম ফিল আপের প্রসিডিওর। প্রথম স্টেপে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার লিঙ্গ কি, তোমার আইডেন্টিফিকেশন টাইপ অর্থাৎ তোমার আধার নাম্বার বা প্যান নাম্বার ইত্যাদি দিতে হবে, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে। আবার বলছি, মোবাইল নাম্বার, ইমেল আইডি, বাবার নাম, মায়ের নাম, নিজের নাম, ডেট অফ বার্থ, লিঙ্গ এবং ডোমিসিল এগুলো খুব ভালো করে কেয়ারফুলি ফিল করবে, তার কারণ এগুলো কিন্তু কারেকশন উইন্ডোতে কারেক্ট করতে তুমি পারবে না। তারপরে তোমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড যেন খুব স্ট্রং হয়, মোটামুটি 13 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, যেখানে একটা বড় হাতের লেখা, একটা ছোট হাতের হরফ, একটা কোনো নাম্বার, একটা যে কোনো সাইন এরকম থাকতে হবে। সেটা দিয়ে 13 ক্যারেক্টারের লম্বা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলে সেটাকে স্ট্রং বলা হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আর যদি পাসওয়ার্ডটা রিকভার করতে চাও তাহলে ফরগেট পাসওয়ার্ড অপশনটা ক্লিক করলে তবেই তুমি পাসওয়ার্ডটা রিকভার করতে পারবে, আদার কোনো ওয়ে কিন্তু নেই। রেজিস্ট্রেশন হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে তোমার হবে অ্যাপ্লিকেশন প্রসেস। এই স্টেজে তোমার ডোমিসিল অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলের যে বাসিন্দা, তোমার ক্যাটাগরি, তুমি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস না জেনারেল সেটা, তোমার পিডাব্লিউডি স্ট্যাটাস, তোমার ফ্যামিলি ইনকাম স্ট্যাটাস, তোমার ধর্ম, তোমার ন্যাশনালিটি এবং তোমার একাডেমিক ডিটেলস সমস্ত কিছু চাওয়া হবে। তারপর তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য যে কোনো 4টে জোন চুজ করতে হবে। তোমার বাড়ি যেই জোনে পড়ছে বা যেই জোনের আশেপাশে পড়ছে সেই 4টে জোন তুমি সিলেক্ট করবে। ধরো তোমার বাড়ি কলকাতায়, তুমি প্রথমে কলকাতা সিলেক্ট করলে, তারপর কলকাতার পার্শ্ববর্তী এলাকা হাওড়া সিলেক্ট করবে। এইভাবে পরপর টোটাল 4খানা জোন তুমি সিলেক্ট করবে।
যাতে তোমার পরীক্ষার সেন্টার শুধু সেই জায়গাগুলোর মধ্যেই পড়ে, যেটা তুমি প্রথমে চুজ করবে সেটাতে তোমার পরীক্ষার সেন্টার পড়ার চান্সেস সর্বাধিক থাকবে। এবার আসি 3 নাম্বার ধাপ, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপলোডিং অফ ইমেজ। তোমাকে প্রথমে নিজের একটা পাসপোর্ট সাইজ ছবি তুলতে হবে। সেই পাসপোর্ট সাইজ ছবিটা যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পিছনে দাঁড়িয়ে থাকা হয়, একটা কালার ফটোগ্রাফ যেন হয়, তোমার মুখ তোমার কান যেন স্পষ্টভাবে দেখা যায়, তোমার মুখ যেন সোজা তাকানো অবস্থায় থাকে, তোমার মুখটা যেন পাসপোর্ট সাইজ ছবির 80% কভার করে থাকে। তুমি যদি চশমা পরো রেগুলার হিসেবে, তোমার যদি পাওয়ারওয়ালা চশমা থাকে, শুধুমাত্র তখনই তুমি চশমা পরে ছবি তুলবে, আদারওয়াইজ নয়। আর মাথায় রাখবে চশমা সেইভাবেই পরবে যাতে তোমার চোখ পুরো স্পষ্টভাবে দেখা যায়, আর সেই চশমায় যেন কোনো আলোর রিফ্লেকশন না পড়ে। বেটার হয় যদি তুমি চশমাটা না পরেই ছবিটা তোলো, মাথায় কোনো টুপি জাতীয় কিছু পরে ছবি তুলবে না। এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ছবিটা যেন 10 থেকে 200 কেবির মধ্যে সাইজ হয়। এটা গেল ফটোর। এরপরে তোমাকে সিগনেচার, সেটার ছবি আপলোড করতে হবে। সিগনেচার তোমাকে সাদা একটা A4 সাইজ পেপারের উপরে কালো কালি দিয়ে স্পষ্টভাবে নিজের সিগনেচার করবে। তারপর শুধু সেইটুকু পোর্শনের স্ক্যান করে সেটাকে 4 থেকে 30 কেবি, মাথায় রাখবে সাইজটা 4 থেকে 30 কেবির মধ্যে যেন সাইজ হয়, করে তোমার কম্পিউটারে সেভ করে রাখবে। এবারে দেখো ইম্পর্টেন্ট জিনিস, ফটো আর সিগনেচার ক্যান্ডিডেটকে একবারে একই সাথে আপলোড করতে হবে ইন ওয়ান গো, মানে পরপর তুমি আপলোড করবে ফটো, আপলোড করবে সিগনেচার। বোঝা গেছে? এই দুটো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, আগে এগুলো জোগাড় করে রেখে তারপরেই কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে বসবে। তারপরে তোমার ফি পেমেন্টের একটা অপশান দেবে, যেটা তুমি নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা QR কোড দিয়ে বা UPI দিয়েও করতে পারো। ফিসটা আরেকবার শুনে নাও, 400 টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, বাকিদের জন্য 300 টাকা। ফিসটা কিন্তু রিফান্ডেবল নয়। এরপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে তোমার কনফার্মেশন পেজ জেনারেট হবে। এই সব কিছু কমপ্লিট করার পরে যখন কনফার্মেশন পেজ জেনারেট হবে, এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমার সাথে রাখতে হবে। এই কনফার্মেশন পেজ জেনারেট হওয়া মানেই তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে। যদি কনফার্মেশন পেজ জেনারেট না হয়, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বুঝতে হবে তোমার অ্যাপ্লিকেশন ইজ নট কমপ্লিটেড। তাই এটা জেনারেট হওয়ার পর এটাকে খুব যত্ন করে নিজের কাছে রেখে দেবে, এটা ভবিষ্যতেও তোমার কাজে লাগবে। এরপরে কারেকশন পিরিয়ড ওপেন হলে যদি কারোর কিছু কারেক্ট করার থাকে করে নেবে, কারেকশন পিরিয়ড পেরিয়ে গেলে কোনো কারেকশন কিন্তু করা যাবে না। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো করে বুঝতে পেরেছো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস তোমাদের দরকার, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে বসার আগে প্রত্যেকটা স্টেপ আবার ভালো করে বুঝে ভিডিওটা আবার পজ করে করে দেখে তবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে বসবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ স্টার্ট করার আগে যা যা রিকোয়ার্ড ডকুমেন্ট সেগুলো নিজের কাছে রেখে নিয়ে বসে, এবং তোমার যা যা সার্টিফিকেট এবং মার্কশিট পাশে রেখে তবেই তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে বসবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা হেল্পফুল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তীকালে আবার এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো।